প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তপন স্মার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। তোমাদের গণিত বইয়ের ১.১ অনুশীলনীর শেষ দুটি অঙ্ক অর্থাৎ ৫ এবং ৬ নম্বর অঙ্ক দুটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো মনোযোগ দিয়ে শুরু করি। এখানে দেখো ৫ নম্বর অঙ্কটিতে বলা আছে যে ৪,৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়। এখান থেকে এমন একটি সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে বিয়োগফলটি পাবো সেটি আসলে পূর্ণবর্গ হবে। তো এটি আমাদের আসলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা এখানে দেখো যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার নিয়মটি হচ্ছে আমাদের জোড়া নির্ণয় করতে হবে। নির্ণয় করার নিয়ম হচ্ছে ডান থেকে বামে আমরা আসলে ২ টি এক জোড়া হয়। সেই জোড়ার উপরে আমরা হচ্ছে কি এইভাবে একটা উপরে বার চিহ্ন দিয়ে দিব। একইভাবে দেখো ৪৬ এটি একটু জোড়া। এভাবে আসলে এদের উপর একটা বার চিহ্ন দিয়ে দিব। এরপর হচ্ছে এইভাবে এদিকে একটু টান দেব। দেওয়ার পরে হচ্ছে আমরা ঠিক যেহেতু বর্গমূল হচ্ছে নির্ণয় করব। তো অর্থাৎ আমাদের এই যে এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে যেন হচ্ছে যত লিখি ততকে তত দ্বারা গুণ করলে ঠিক আছে এই ৪৬ ১ম যে জোড়া বাম দিক থেকে ১ম যে জোড়া, সেই জোড়ার আসলে সমান হয়। তো দেখো আমি যদি নরমালি ৫ এখানে আসলে চিন্তা করি অর্থাৎ এখানে যদি আমি ৫ বসাতাম, তাহলে যত বসাবো ততকে তত দ্বারা গুণ দিতে হবে। তো ৫ বসালে ৫ কে যদি আমরা ৫ দ্বারা গুণ দেই তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ২৫। কিন্তু তো দেখো এখানে আছে কত ৪৬। অর্থাৎ আমাদের তুলনামূলকভাবে কম নেওয়া যাবে না। আমাদের সমান করতে হবে অথবা তার চেয়ে ১ ছোট নিতে হবে। তো দেখো ৫ এর পরবর্তী সংখ্যা ৬। ৬ আমরা বসিয়ে দেখি আসলে ৬ দিলে সমান হয় কিনা। তো ৬, ৬ দেখো ৩৬ হয়ে যাচ্ছে। তো আছে ৪৬ তাহলে আরো আমরা বৃদ্ধি করতে পারি। অর্থাৎ আমরা ৭ নিতে পারি। ৭ যদি বসাই আমরা ৭, ৭ গুণ করলে কত হয়? ৭, ৭ ৪৯ হয়। তো দেখো ৭ নেওয়ার কারণে কিন্তু আছে ৪৯ হয়ে যাচ্ছে যা ৪৬ এর তুলনায় বেশি। তো যেহেতু আমরা বেশি নিতে পারি না তার চেয়ে আমাদের ১ ধাপ কম নিতে হবে। ফলে আমরা এখানে কিন্তু আসলে ৬ নিতে পারি। তো দেখো আমরা যার কারণে এখানে দেখো ৬ বসিয়েছি। তাহলে ৬ কে ৬ দ্বারা গুণ করলে ৩৬ হয়ে যাচ্ছে। সেই ৩৬ আমরা এখানে বসিয়েছি। বসানোর পর আমরা কি করব? এবার বিয়োগ করে নিব। তো আচ্ছা দেখো ৬, ৬ মিলে গেলে ০ এবং হচ্ছে ৩ আছে ৪ মিলে তো কত? ১ অর্থাৎ আমরা বিয়োগফল পেয়ে যাচ্ছি ১০। তো এরপর হচ্ছে পরবর্তী যে জোড়াটি আছে, নিয়ম হচ্ছে একটি করে জোড়া কাটা একইভাবে আসলে আমাদের ভাগ করতে হবে। তো দেখো আচ্ছা পরবর্তী জোড়া আছে ৩৯, সেই ৩৯ কে আমরা বসালাম। বসানোর পর এদিক থেকে একইভাবে আমরা একটি সোজা টান দিব। দেওয়ার পর হচ্ছে এখানে যত লিখেছি অর্থাৎ দেখো ৬ লিখেছি। যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাদের ঠিক এখানে লিখতে হবে। তো ৬ এর দ্বিগুণ দেখো ১২ যার কারণে আমি এখানে ১২ লিখেছি। যদি ৭ লিখতাম তাহলে ৭ এর দ্বিগুণ ১৪, ১৪ হতো বা ৮ লিখলে হচ্ছে কি ১৬ হতো। যত লিখবে তার চেয়ে আসলে দ্বিগুণ সংখ্যা এখানে আসলে বসাতে হবে। তো তারপর হচ্ছে আমরা ঠিক এই যে যত দ্বিগুণের ঠিক পাশে একটি সংখ্যা আমরা বসাবো। যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে যেন গুণ করলে ঠিক এই ১০৩৯ এর সমান হয়। তো সমান না হলে তার চেয়ে তুলনামূলকভাবে আমরা আসলে বেশি নিতে পারি না। ১ ধাপ আমরা কম নিতে পারি। তো দেখো আমরা সরাসরি এখানে দেখো যদি ৮ বসাই, তাহলে ৮ বসালে কত হয়ে যাচ্ছে? অর্থাৎ ১২ র সঙ্গে যদি আমরা ৮ বসাই, তাহলে যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে যেহেতু গুণ করতে হবে, অর্থাৎ ৮ বসালে ৮ দ্বারা পুরো সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তো আমরা ৮ বসালে দেখো ১২৮ যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে ১২৮ কে আমরা যদি ৮ দ্বারা গুণ করি তাহলে কত পেয়ে যাচ্ছি? তো আমরা পেয়ে যাচ্ছি দেখো ১০২৪ এখানে। কিন্তু যদি ৯ বসাই তাহলে ৯ বসাইলে কত হবে? অর্থাৎ আমরা ১২ পাশে ৯ বসাইলে দেখো হচ্ছে ৯ দ্বারা পুরো সংখ্যাকে যেহেতু গুণ করতে হবে, তখন আমাদের আসলে কত হয়? তো আমরা দেখি আসলে কত হয়। তো দেখো যে ১২৯ গুণন হচ্ছে কত? ৯ সমান আমরা পেয়ে যাচ্ছি কত? ১১৬১ যা ১০৩৯ এর তুলনায় বড়। তো যেহেতু আসলে বেশি নেওয়া যাবে না তুলনামূলকভাবে তার চেয়ে ১ ধাপ কম নিতে হবে। ফলে দেখো আমরা কিন্তু ৮ নিয়েছি। তো দেখো ৮ দ্বারা আমরা যত নিয়েছি অর্থাৎ তত দ্বারা পুরো সংখ্যাকে যেহেতু গুণ করতে হবে অর্থাৎ ৮ নিয়েছি ৮ দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে আমরা ১০২৪ পেয়ে যাচ্ছি। তো এখানে যত বসিয়েছি ঠিক এখানেও আসলে তত বসাতে হবে। তো যেহেতু ৮ বসিয়েছি তার মানে অর্থাৎ এখানেও আমাদের ৮ ই বসাতে হবে। তো এরপর হচ্ছে আমরা বিয়োগ করব। ৪ আছে ৯ মিলাইতে দেখো ৫ হাতে নাই। ২ আছে ৩ মিলাইতে কত? ১ পেয়ে যাচ্ছি আমরা। তো এরপর হচ্ছে দেখো পরবর্তী জোড়া কাটবো। যেহেতু আর কোনো পরবর্তী জোড়া নেই তার মানে অর্থাৎ অবশিষ্ট সংখ্যা হচ্ছে ১৫। তো এখানে দেখো হচ্ছে বর্গমূল নির্ণয় করার পর আমরা অবশিষ্ট সংখ্যা পেয়েছি। অর্থাৎ সবগুলো সংখ্যারই কখনো অবশিষ্ট বের হবে না। যেগুলো সংখ্যা আসলে পূর্ণবর্গ নয় তাদেরই শুধুমাত্র অবশিষ্ট সংখ্যা বের হবে। তো যার কারণে আমাদের এখানে লিখতে হবে এখানে ১৫ অবশিষ্ট আছে তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কিন্তু সংখ্যাটি থেকে যদি ১৫ বিয়োগ করি তাহলে অর্থাৎ এই অবশিষ্ট সংখ্যা যদি বাদ দেই, বাদ দিলে আমরা কি পাবো? যে বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে দেখো অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ১৫। আমরা লিখতে পারি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ১৫। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ৬ নম্বর অঙ্কটিতে ফিরে যাব। তো ৬ নম্বর অঙ্কটিতে বলা আছে দেখো ৫,৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে
যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর পূর্বেরটিতে ছিল বিয়োগ করলে অর্থাৎ অবশিষ্ট সংখ্যা বিয়োগ করলে আমরা আছে কি বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি। এবার হচ্ছে কি করতে হবে বিয়োগের পরিবর্তে আমাদের আসলে যোগ করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এটিও দেখি। তো এটিও আসলে আমাদের বর্গমূল আছে নির্ণয়ের মাধ্যমে সমাধান করতে হবে। তো যে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা দেখো সংখ্যাটি লিখেছি এবং আমরা জানি আছে জোড়া নির্ণয় করতে হয় ১ম এই সংখ্যাটির অর্থাৎ ডান থেকে বামে জোড়া নির্ণয় করতে হয়। অর্থাৎ দেখো ডান থেকে বামে যদি আমরা হিসাব করি অর্থাৎ ০, ৫ এটি একটি জোড়া। এর উপর আমরা বার চিহ্ন দিলাম। একইভাবে দেখো ৫৬ এটি একটি জোড়া হয়ে যাচ্ছে। তো পূর্বের নিয়ম অনুযায়ী ঠিক এখানে এমন একটি সংখ্যা আমাদের আসলে বসাতে হবে। যত বসাবো ততকে তত দ্বারা গুণ করলে যেন ঠিক এই ৫৬ অর্থাৎ ১ম জোড়ার সমান অথবা কম হয়। তো দেখো আমরা যদি আসলে ৬ বসাই তাহলে অর্থাৎ ৬ বসালে ৬ কত হয়ে যাচ্ছে ৩৬ যা ৫৬ র তুলনায় ছোট। এবার একইভাবে ৭ যদি বসাই ৭ দেখো ৪৯ যা কিন্তু ৫৬ র তুলনায় ছোট। কিন্তু যদি ৮ বসাই ৮ বসালে দেখো ৮ কত হচ্ছে ৬৪ কিন্তু হচ্ছে আছে এখানে দেখো ৫৬ যেহেতু তুলনামূলকভাবে ৬৪ বড় হয়ে যাচ্ছে। আমরা কখনো বেশি নিতে পারি না। তার চেয়ে তুলনামূলকভাবে ১ ধাপ আমাদের কম নিতে হবে। ফলে দেখো আমরা এখানে ৭ বসিয়েছি। তাহলে ৭ কে ৭ দ্বারা গুণ করলে আমরা ৪৯ পেয়ে যাচ্ছি। এরপর আমাদের বিয়োগ করতে হবে। তো দেখো ৯ আছে ১৬ মিলাইতে কত ৭, হাতে ১, ৪ একে ৫, ৫ মিলে ০, ০ লেখার দরকার নেই। এরপর আমরা হচ্ছে কি করব পরবর্তী যে জোড়া আছে সেই জোড়াটি কেটে নিব। তাহলে জোড়া আছে কত ০, ৫ সেই ০, ৫ আমরা কেটে নিলাম। নেওয়ার পর ঠিক এখানে যত লিখেছি অর্থাৎ আপাতত কিন্তু আমরা ৭ লিখেছি। তাহলে যত লিখব তার দ্বিগুণ এখানে লিখতে হবে। তাহলে ৭ এর দ্বিগুণ আমরা ১৪ পাই। তো ফলে দেখো এখানে আমি ১৪ লিখেছি। তো ১৪ র পাশে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে, যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে ঠিক এই ৭০৫ এর সমান যেন হয়। তো দেখো ১৪ র পাশে আমরা কত বসালে ঠিক ৭০৫ এর আসলে সমান হবে। আমরা যদি এখানে ৩ বসাই, তাহলে যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে যেহেতু গুণ করতে হবে তাহলে ৩ বসিয়েছি মানে ৩ দ্বারা পুরো সংখ্যাকে দেখো আমাদের গুণ করতে হচ্ছে। তাহলে ১৪৩ কে যদি আমরা ৩ দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি? তাহলে ১৪৩ গুণন ৩। তো আমরা দেখো পেয়ে যাচ্ছি কত ৪২৯ কিন্তু এখানে যেহেতু ৭০৫ আছে তুলনামূলকভাবে আমরা আসলে আরো বেশি বাদ দিতে পারি। অর্থাৎ যদি আমরা ৪ বাদ দিয়ে দেখি তাহলে ৪ বাদ দিলে কত পাচ্ছি? দেখো আ ৪ বাদ দিলে ১৪৪ গুণন কত ৪ হয়ে যাচ্ছে। তো সমান আমরা পেয়ে যাচ্ছি ৫৭৬। তো আছে কত ৭০৫ কিন্তু যখন আমরা দেখো আরো যদি আমরা বেশি বাদ দিতে চাই তাহলে বেশি বাদ দিলে কিন্তু তখন কিন্তু বেশি হয়ে যাবে। অর্থাৎ দেখো ৫ বাদ দিয়েও আমি তোমাদের দেখাচ্ছি কত হয় সেক্ষেত্রে। তাহলে ৫ বাদ দিলে আমরা দেখি কত পাচ্ছি। ৫ বাদ দিলে দেখো ৭২৫ কিন্তু আছে কত ৭০৫ তুলনামূলকভাবে ৫ বাদ দিলে বেশি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা বেশি নিতে পারি না তার চেয়ে আমাদের ১ ধাপ কম নিতে হবে। ফলে দেখো আমরা এখানে ৪ বাদ দেব। তাহলে ৪ এখানে লিখলাম। তাহলে ৪ দ্বারা পুরো ১৪৪ কে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছে কত ৫৭৬। তো এখানে যত লিখব ঠিক যে এখানেও আমাদের আসলে ততই লিখতে হবে। তাহলে ৪ লিখেছি মানে কি এখানেও ৪ লিখতে হচ্ছে। তো এরপর আমরা বিয়োগ করি তাহলে ৬ আছে ১৫ মিলাইতে ৯ হাতে ১, ৭ আর একে ৮, ৮ আছে ১০ মিলাইতে ২ হাতে ১, ৫ আর একে ৬, ৬ আছে ৭ মিলাইতে ১। তো এরপর আমাদের পরবর্তী জোড়া কাটতে হবে। যেহেতু পরবর্তী কোনো জোড়া নেই তার মানে অর্থাৎ অবশিষ্ট যে সংখ্যা সেটি হচ্ছে কত ১২৯। তো এই অবশিষ্ট সংখ্যা থাকা মানে অর্থাৎ কি সেই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ হবে না। অর্থাৎ যেগুলো সংখ্যার পূর্ণবর্গ হবে তাদের কখনো কোনো অবশিষ্ট বের হবে না। তো আমরা বলতে পারি সেই শর্ত অনুযায়ী যে এখানে ১২৯ অবশিষ্ট আছে তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো আমাদের যে প্রশ্নটি যেটি বলছে যে ৫৬০৫ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কথা হচ্ছে দেখো এই সংখ্যাটা অর্থাৎ এই যে ৫৬০৫ এর সাথে আমাদের এমন একটি সংখ্যা আসলে যোগ করতে হবে। তো যোগ করলে যোগফল যেন আসলে কি কত যোগ করলে এই যোগফলটি পূর্ণবর্গ হবে। তো কথা হচ্ছে দেখো আপাতত এখানে ৫৬০৫ আছে মানে অর্থাৎ কি তার বর্গমূল হচ্ছে কত পাইছি আমরা ৭৪। কিন্তু যখনই আমরা কোনো ক্ষুদ্রতম সংখ্যা এর সঙ্গে যোগ করব তখন কিন্তু এর আছে কি দেখো বর্গমূল্য কিন্তু বৃদ্ধি পাবে। তো কত বৃদ্ধি পাবে? তখন কিন্তু তুলনামূলকভাবে ১ বৃদ্ধি পাবে। কেন ১ বৃদ্ধি পাবে? যেহেতু বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। অর্থাৎ সবচেয়ে কোন ছোট সংখ্যা যোগ করলে হচ্ছে এটি পূর্ণবর্গ হবে। তো যেহেতু ছোট সংখ্যা আমরা যোগ করব তাই বর্গমূল্য হচ্ছে তুলনামূলকভাবে আমাদের ১ বৃদ্ধি পাবে। ১ এর চেয়ে আসলে বেশি বৃদ্ধি পাবে না। তো যার কারণে আমরা এখানে লিখেছি তখন এর বর্গমূল হবে ৭৪ যোগ ১ সমান হচ্ছে কত ৭৫। তো এই বর্গমূল যদি আসলে ৭৫ হয় তাহলে হচ্ছে কি এর বর্গ হবে কত সেটি আমরা এবার দেখব। তো ৭৫ এর বর্গ অর্থাৎ ৭৫ গুণন ৭৫ তাহলে কত হচ্ছে ৫৬২৫ অর্থাৎ এখানে কিন্তু হওয়ার কথা ছিল কত ৫৬২৫ তো ৫৬২৫ আছে কি মেলাতে গেলে আসলে কত লাগে? তখন দেখো ৫৬২৫ থেকে আমরা যেটা আছে অর্থাৎ ৫৬০৫ সেটি আমরা বিয়োগ করব। বিয়োগ করলে পাচ্ছি ২০ অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় যে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ যদি আমরা আর ২০ এখানে যোগ করতাম তখন
সংখ্যাটি কি হতো? পূর্ণবর্গ হতো। তো এভাবে আসলে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।